তোমাদের সুবিধার্থে প্রতিনিয়ত আমি কোনো না কোনো ভিডিও করে থাকি। তো আজকে আমি তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো, দেখে নাও, হ্যাঁ ঠিকই ধরেছো, সেটি হচ্ছে পরিবহন। তো পরিবহনটা কি একটুখানি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং এই ভিডিওটিকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। অনেক মূল্যবান তথ্য এই ভিডিওটি রয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিয়ে দেখার সুযোগ করে দিও। তো সুতরাং আজকে আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে পরিবহন। আজকে আমরা জেনে নেব পরিবহন ব্যবস্থাটাকে। বিভিন্ন পরিবহনের মাধ্যমে পণ্যদ্রব্য ও যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে পৌঁছে দেওয়া হলো পরিবহন। এই কাজে যুক্ত সংগঠিত সংস্থাকে বলা হয় পরিবহন ব্যবস্থা। চলো তাহলে জেনে নেওয়া যাক পরিবহনের শ্রেণীভাগগুলো কি কি। আধুনিক পরিবহন ব্যবস্থাকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে স্থলপথ, 2 নম্বর হচ্ছে জলপথ, 3 নম্বর হচ্ছে আকাশপথ, 4 নম্বর হচ্ছে পাইপলাইন এবং 5 নম্বর হচ্ছে রজ্জুপথ অর্থাৎ রোপওয়ে। তাহলে এবার আমরা জেনে নেব সড়কপথ। এই সড়কপথ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম পরিবহন ব্যবস্থা। স্থলভাগের পাকা, কাঁচা, যে পথ দিয়ে বাস, লরি, ভ্যান, টোটো, সাইকেল প্রভৃতি যানবাহন চলাচল করে তাকেই বলা হয় মূলত সড়কপথ। ভারতের এই সড়কপথকে 7টি ভাগে ভাগ করা যায়। কি কি 7টি ভাগে ভাগ করা যায় একটুখানি লক্ষ্য করো। নাম্বার 1, জাতীয় সড়কপথ, রাজ্য সড়কপথ, এক্সপ্রেস হাইওয়ে, সীমান্ত সড়কপথ, জেলা সড়কপথ, গ্রামীণ সড়কপথ এবং আন্তর্জাতিক সড়কপথ। এখানে তোমাদের সুবিধার জন্য একটু আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখেছো রাস্তার ধারে ছোট ছোট পিলার করে রাখা হয়েছে এবং সেখানে এবং সেই পিলারগুলোতে মাথার উপরটা বিভিন্ন রং দেওয়া থাকে, কোথাও কালো, কোথাও সবুজ, কোথাও হলুদ হয়ে থাকে এবং তার নিচে মাঝ বরাবর মাইলগুলো লেখা থাকে, সেটা হচ্ছে মাইল ফলক। এই যে আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন সড়ক পথ রয়েছে সেই সড়ক পথের মাইল ফলকগুলো কিরকম হয়ে থাকে তোমাদেরকে একটুখানি আমি তথ্য দেওয়ার চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করো, এই হলুদ রং তোমরা যে দেখতে পাচ্ছ, এই হলুদ রঙেরটা হচ্ছে জাতীয় সড়ক পথ। এরপর লক্ষ্য করো সবুজ রঙের, হ্যাঁ এই সবুজ রঙটি হচ্ছে তোমার রাজ্য সড়ক পথের চিহ্ন। এবার দেখো নীল বা কালো যদি হয়ে থাকে তাহলে এটিকে নির্দেশ করে তুমি কোন শহর বা জেলা সড়কে প্রবেশ করছো। এরপরে নেক্সট তোমরা দেখো এই মাইল ফলকের উপর যদি গেরুয়া কালার হয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছ গেরুয়া কালার, এই গেরুয়া কালার যদি হয়ে থাকে তাহলে এটা নির্দেশ করে তুমি কোনো গ্রামে প্রবেশ করছো। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই মাইল ফলকটা সম্পর্কে। জাতীয় সড়ক পথটা কি? এই জাতীয় সড়ক পথটা হচ্ছে জাতীয় সড়ক পথ। কেন্দ্রীয় সরকারের সংস্থার মাধ্যমে যে সকল সড়ক পথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হয় তখন তাকে জাতীয় সড়ক পথ বলা হয়। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ভারতের জাতীয় সড়ক পথগুলি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হয়। চলো এবার দেখে নেওয়া যাক রাজ্য সড়ক পথ। ঠিক একই রকম যে সড়ক পথগুলির নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ রাজ্য সরকার করে থাকে সেই সমস্ত শহরগুলিকে বলা হয় রাজ্য সড়ক পথ। ভারতবর্ষের মোট রাজ্য সড়ক পথের মোট দৈর্ঘ্য হচ্ছে 1,76,200 কিলোমিটার। তার মধ্যে আমাদের রাজ্য যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ রাজ্য সড়ক পথের মোট দৈর্ঘ্য হচ্ছে 2019 সালের সেন্সাস অনুযায়ী 4,045 কিলোমিটার। এই পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়ক পথের নাম হলো মালদা টু দীঘা। এবার আমরা জেনে নেব জেলা সড়ক পথ। এটি একটি জেলার সদর শহর থেকে অন্যান্য প্রান্তে যে সড়ক দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় জেলা সড়ক পথ। এবার এসো গ্রামীণ সড়ক পথ। গ্রামীণ সড়ক পথটা কি? এই যে গ্রামগুলো রয়েছে, গ্রাম থেকে নিকটবর্তী জাতীয় সড়ক ও রাজ্য সড়ক যুক্তকারী
পথকে বলা হয় গ্রামীণ সড়ক পথ। নেক্সট, সীমান্ত সড়ক পথ। উত্তর ও উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, প্রতিবেশী দেশগুলির সাথে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা সুবিধার কারণে 1960 সালে ভারত সরকার স্থাপিত করে বিআরও অর্থাৎ বর্ডার্স রোড। ভারতের সীমান্ত সড়ক পথ যেগুলি জম্মু কাশ্মীর, রাজস্থান, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যে অবস্থিত, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে বিআরও অর্থাৎ বর্ডার রোড। চলো এবার জেনে নেওয়া যাক রেলপথ। রেলপথ স্থলভাগে শ্রেষ্ঠ পরিবহন হলো এই রেলপথ। সুলভ ও দ্রুতগামী, নিরাপদ, অধিক পরিবহন ক্ষমতা, স্বাচ্ছন্দ্য প্রভৃতির কারণে যাত্রী ও পণ্য উভয়ই পরিবহনে রেল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার একটুখানি দেখে নেওয়া যাক মহাদেশীয় রেলপথ। মহাদেশীয় রেলপথ, তাহলে এই মহাদেশীয় রেলপথটা কি? মহাদেশের অভ্যন্তরে বেশ কয়েকটি দেশ বা একটি দেশের মধ্যে যে রেল ব্যবস্থা বিস্তৃত তাকে বলা হয় মহাদেশীয় রেলপথ। দেখা যাচ্ছে আন্টার্কটিকা মহাদেশ বাদ দিয়ে পৃথিবীতে যে আরো 6টি মহাদেশ রয়েছে, প্রত্যেকটা মহাদেশে রেলপথ রয়েছে। বর্তমানে রাশিয়ার যে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ রয়েছে সমগ্র বিশ্বের দীর্ঘতম রেলপথ। যদিও বর্তমানে পৃথিবীর দীর্ঘতম রেলপথের কাজ রানিং আছে, সেটি হলো সিঙ্গাপুর থেকে ভারত হয়ে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত প্রায় 14,080 কিলোমিটার দৈর্ঘ্য এই রেলপথটি, যা ভবিষ্যতে সমগ্র পৃথিবীর দীর্ঘতম রেলপথ হিসাবে পরিচিত লাভ করবে। এবার আমরা চলে আসছি ভারতের রেলপথ সম্পর্কে সম্যক ধারণা লাভ করব। ভারতের রেলপথ, পৃথিবীতে যতগুলো উন্নয়ন দেশ রয়েছে তার মধ্যে ভারত একটি উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশে এই রেলপথ দ্বিতীয় প্রাচীনতম রেলপথ। 1953 সালে 16 এপ্রিল মুম্বই এবং থানের মধ্যে প্রথম রেল যোগাযোগ শুরু হয়। মেট্রো রেল সমেত এই ভারতীয় রেল ব্যবস্থাকে মোটামুটি অঞ্চল ভিত্তিক 18টি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলি কি কি তোমরা একটুখানি দেখে নাও। এই যে ভারতের রেলপথ, এই ভারতীয় রেলপথকে বলা হয় ভারতের জীবন রেখা। এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এই কলকাতায় যে মেট্রো রেল রয়েছে এই মেট্রো রেলকে বলা হয় কলকাতার জীবন রেখা। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে, এই রেলপথের গুরুত্বটা কি? দেখো, রেলপথের গুরুত্ব, ভারতের রেলপথের গুরুত্ব, তোমরা তো অনেকেই ট্রেনে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া আসা করো, তাহলে তোমরা হিসাব করে দেখেছো এই ট্রেনে আমরা যদি এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই কত দ্রুততে আমরা পৌঁছতে পারি? তাহলে কি বোঝা গেল? তাহলে এর সময়টা কম লাগে। তাহলে এটা একটা বিশাল বড় একটি গুরুত্ব কি আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অতি অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারি, সময় আমাদের কম লাগে এবং খরচাটা তুলনামূলক কম এবং দ্রুত পরিবহন এই ব্যবস্থাটি। কৃষিজাত পণ্য এই রেলপথের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় আমদানি এবং রপ্তানি করা খুব সুবিধাজনক। শিল্পের উৎপাদিত দ্রব্য বা পণ্য আমরা দেশের অভ্যন্তরীণ ভাগে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব দ্রুত বেগে আমরা পৌঁছে যেতে পারি। এই রেল পরিবহনের মাধ্যমে বন্দরগুলি পরস্পরের সাথে যুক্ত হওয়ায় ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি হয়েছে। এবার আমরা যদি দেখি এই যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে সমস্ত সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলোকে এই রেলপথের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই নিয়ে চলে যেতে পারি। সুতরাং এই রেলপথের গুরুত্ব অপরিসীম। আমরা জানলাম সড়ক পথ, রেলপথ, এবার আমরা জানবো জলপথ। পথ নির্মাণে অত্যন্ত কম খরচ, পরিবহন পদ্ধতি খুব সহজ ও কম ব্যয়বহুল, একসাথে প্রচুর পণ্য পরিবহন করা যায় প্রভৃতির কারণে এই জলপথের গুরুত্ব অপরিসীম। সমুদ্র, হ্রদ, খাল প্রভৃতির মধ্য দিয়ে যাত্রী ও পণ্য পরিবহনকে বলা হয় জলপথ পরিবহন ব্যবস্থা। তাই এই জলপথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা। এটি বিশ্বের প্রাচীনতম
এবং ধীর পরিবহন ব্যবস্থা। এই যে ভারতের জলপথ রয়েছে, এই ভারতের জলপথকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ জলপথ, অভ্যন্তরীণ জলপথ, আর 2 নম্বর হচ্ছে সমুদ্রপথ। তাহলে অভ্যন্তরীণ জলপথটা কি? ভারতের অভ্যন্তরে নদী, খাল, কয়ালগুলিকে অভ্যন্তরীণ জলপথ হিসাবে ব্যবহার করা হয়। গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী বরাবর হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ। বর্তমান ভারতে মোট 6টি জাতীয় জলপথ রয়েছে। এবার চলো জেনে নেওয়া যাক সমুদ্রপথ। সমুদ্রপথ ভারতের 3 দিক দিয়ে সমুদ্রপথে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করা হয়। উপসাগর, সাগর, মহাসাগরের উন্মুক্ত জলরাশি বা আন্তর্জাতিক খালের মাধ্যমে দেশে উৎপাদিত পণ্য ও যাত্রী পরিবহন করা হয়। এতক্ষণ তোমরা তো দেখলে আমরা আলোচনা করলাম সড়কপথ, রেলপথ, জলপথ। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব আকাশপথ। আকাশপথ আকাশপথটা কি? সুনির্দিষ্ট বিমানবন্দর থেকে এরোপ্লেন, হেলিকপ্টার প্রভৃতির সাহায্যে বায়ুমণ্ডলের নিম্ন স্তরের মধ্য দিয়ে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটারের ঊর্ধ্বে অতি দ্রুত ও সর্বাধুনিক পরিবহন ব্যবস্থার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে যাত্রী ও পণ্য পরিবাহিত হলে এই পথকে বলা হয় আকাশপথ। এবার দেখে নাও ভারতের বিমানবন্দর। এই বিমান পরিষেবার ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয়তম স্থান অধিকার করে আছে। 1911 সালে এলাহাবাদ থেকে নৈনির মধ্যে ডাক বিমানের প্রথম সূচনা হয়। 1953 সালে এই বিমান পরিবহনকে জাতীয়করণ করে 2টি পৃথক সরকারি সংস্থা গঠন করা হয়, যথা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স। 1981 সালে বায়ুদূত, 1985 সালে পবনহংস হেলিকপ্টার লিমিটেড রাষ্ট্রায়ত্ত সংস্থা দুটি বিমান পরিষেবায় যুক্ত হয়। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি। পরিচালিত প্রায় 450টি বিমানবন্দর আছে, যার মধ্যে 35টি হচ্ছে আন্তর্জাতিক এবং 87টি হচ্ছে জাতীয় বিমানবন্দর। আমাদের মধ্যে আবার প্রশ্ন হতে পারে এই যে আকাশপথ রয়েছে, এই আকাশপথের গুরুত্বটা কি? তাহলে জেনে নেওয়া যাক। এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পরিবহন করা যায়। নাম্বার 2, জরুরি কাজে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বা ত্রাণ পরিষেবার ক্ষেত্রে খুব দ্রুত বেগে পৌঁছানো যায়। নাম্বার 3, এক স্থান থেকে অন্য স্থানে সংবাদ আদান প্রদান করা খুব সহজ হয়। নাম্বার 4, এই বিমানবন্দর নির্মাণ করতে ব্যয়বহুল হলেও কিন্তু আকাশপথ নির্মাণ করতে কোনো খরচা নেই, আর এই পরিবহনে সময় খুব কম লাগে, ফলে বর্তমানে এর চাহিদা অনেক গুণ বেড়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করলাম পরিবহন ব্যবস্থা নিয়ে। নিশ্চয়ই তোমরা পরিবহন সম্পর্কে অনেকটা ধারণা লাভ করতে পেরেছো।